আমার বিরুদ্ধে ৩৬৬টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। প্রায় 10 বছরের অধিক কারাবরণ করেছি। 22 বছরের কারাদণ্ড আমাকে দিয়েছে শুধুমাত্র আদালতকে ব্যবহার করে। এরপরও আমার বিরুদ্ধে হুলিয়া ছিল, আমাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। সমস্ত কিছু মাথায় নিয়ে প্রায় 550 শতাধিক মিথ্যা মামলা মাথায় নিয়ে আমি প্রতিদিন আমার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আমি পরিচালিত করেছি, কারণ আমি জানি আমাকে ধরতে পারলেই মেরে ফেলবো। এরপর আমি রাজপথের আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমি মনে প্রাণে বিশ্বাস করি দল সার্বিকভাবে আমার এই আন্দোলনে আমার এই ত্যাগের কথা বিবেচনা করে ইনশাল্লাহ আমাকে মূল্যায়ন করবে, এবং আমাকে মূল্যায়ন করলে আমি ঢাকা 7 আসনকে একটি মডেল নগরী হিসাবে উপহার দেওয়ার চেষ্টা করব। রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব ইসহাক সরকার। তিনি ঢাকা 7 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা আজকে সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। জনাব ইসহাক সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। আমি প্রথমে আপনার কাছ থেকে আসলে আপনার একেবারে আপনার ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত আপনি যে যে রাজনৈতিক পদ পদবি হোল্ড করেছেন একেবারে ইন ব্রিফ একটু শুনতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি 1997 সনে শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন আমাদের সরকার বিরোধী আন্দোলন ব্যাপকভাবে দানা বাঁধে এবং পুরাতন ঢাকা থেকেই সেই আন্দোলনটা শুরু হয়। তখন থেকেই আমার বিরুদ্ধে 107টি মামলা দায়ের করা হয়েছিল এবং সেই সময় আমি প্রায় 3.5 বছরের অধিক কারাবরণ করেছি এবং বারবার আমাকে কারাগারের ফটক থেকে গ্রেফতার করা হয়। কারাগারে থাকা অবস্থায় আমার বাবা মারা যায়। আমি প্যারোলে এসে বাবার জানাজায় অংশগ্রহণ করি। দেশনেত্রী বেগম খালেদা যখন সংসদে দাঁড়িয়ে আমার কথা বলেছিলেন যে ছাত্রদলের একজন সভাপতি যার বয়স 22 বছর, তাকে 107টি মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন কারাগারে প্রেরণ করেছে। কারাগারে তখন ব্যাপক নির্যাতন চালানো হয়। আমার বড় ভাই, তার বিরুদ্ধে 152টি মিথ্যা মামলা ছিল তখন। ছোট ভাই যে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তাকেও যখন সে আমাকে থানায় খাবার দিতে যায়, তখনও তাকে ধরে, তার বয়স তখন 13 কি 14 হবে, তাকেও ধরে পুলিশ নির্যাতন করে আমার সাথে বিভিন্ন মামলায় জড়িয়ে তাকে বিভিন্নভাবে তাকে অনেক দিন সে কারাগারে ছিল। এই ছিল আমার রাজনৈতিক সেই সময়ের ঘটনা। এরপরে পর্যায়ক্রমে কোতোয়ালি থানা ছাত্রদলের দায়িত্ব পালনের পর আমি মহানগরীর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পাই। পরবর্তীতে সেই সময়ও আমি আন্দোলনের ব্যাপক ভূমিকা পালন করার কারণে পরবর্তীতে সভাপতি হই ঢাকা মহানগরী। ঢাকা মহানগরীর সভাপতি থাকা অবস্থায় 2011 থেকে 13 এই সময়টা তো আপনারা জানেন যে আন্দোলনের খুব ক্রিটিক্যাল সময় ছিল। সেই সময়টা আপনার গুম, খুন, কারা নির্যাতন, মিথ্যা মামলা, বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীদের উপরে নির্যাতন চালানো হয়েছিল। সেই সময় আমার আপন ভাতিজা সহ এই ওয়ার্ড, যে ওয়ার্ডে আমি বসে আছি, এই ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 4 জন ছাত্রনেতাকে একদিনে গুম করে ফেলা হয় এবং তখন আমাকে গুম করার জন্যই এই মিথ্যা মামলাগুলি দায়ের করা হয় এবং তাদেরকে গুম করে ফেলা হয় এবং আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করার জন্য তখন নির্দেশ দেওয়া হয় যে যেখানে পাওয়া হবে তাকে সেখানে হত্যা করা হবে। জনাব ইসহাক সরকার, আমি আপনার আসলে পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুনলাম। এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সম্প্রতি ঘটে যাওয়া যে জুলাই রেভলিউশন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে যুক্ত হয়েছে। আপনি পার্সোনালি এই রেভলিউশনকে কীভাবে দেখছেন এবং আসলে আপনাদের দৃষ্টিতে আপনার দল বিএনপির এই রেভলিউশনের সাথে কতটা সম্পৃক্ততা ছিল বলে মনে করছেন? দেখুন, জুলাইয়ের 16 তারিখে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের জন্য রাজপথে নেমে আসে, তখন এটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর 18 জুলাই খুব সম্ভব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন যে কোটার ভিতরে রাজনীতি ঢুকে পড়েছে, বিএনপি বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এটার মধ্যে ঢুকে পড়েছে। তো বিচারাধীন আদালতে বিচারাধীন কোনো বিষয়ে কোনো রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করতে পারে না। এটা ওবায়দুল কাদের কিন্তু তখনই জানিয়েছে। তার মানে বিএনপির অনেক নেতাকর্মী সেই কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল, শুধু আমাদের ব্যানার ছিল না। আমি নিজে তখন আপনার আমি গিয়েছিলাম শহীদ মিনারে, মিছিল সহকারে প্রেস ক্লাব থেকে ছাত্রদের সাথে শহীদ মিনারে গিয়েছিলাম এবং ভিডিও ফুটেজ ছিল তখন বাংলা ভিশনে। এবং সেই দিনই আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আমার বিরুদ্ধে একটি প্রতিবেদন তারা দেয়। সেই প্রতিবেদনে উল্লেখ করে যে ইসহাক সরকার ঢাকা শহরের সমস্ত নাশকতার মূল হোতা, সে ছাত্রদের সাথে আন্দোলন করতে শহীদ মিনারে এসেছে, এইখান থেকে ছাত্রদেরকে হত্যা করবে
এবং এই লাশ নিয়ে তারা মিছিল করে সরকার পতন আন্দোলন ঘটাবে। কাজে আপনারা যারা ছাত্ররা আছেন, আপনারা তাদের ফাঁদে পা দিবেন না, আপনারা বাড়ি ফিরে যান, আপনাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে, আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন না এবং আসবেন না। সংস্কার একটি চলমান প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। ইন্টারিম সরকারের সময়কাল থাকে অনেক সময় 3 মাসের জন্য, তো ওনারা যথেষ্ট সময় পেয়েছেন এবং যতটুকু করেছেন, বাকি যেটুকু আছে সেটি আমি মনে করি গণতান্ত্রিক সরকার জনগণের প্রতিনিধি নিয়ে সংসদে যেয়ে বাকি কাজগুলি করবে, এটা আশা প্রত্যাশা করি। আপনার নির্বাচনের প্রসঙ্গ নিয়ে এসেছেন, আমি সরাসরি চলে যেতে চাচ্ছি নির্বাচন নিয়ে। আমি ঢাকা 7 আসনে চলে যেতে চাচ্ছি। সেখানে মার্জরিফ আমরা দেখেছি যে কজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কজন প্রার্থী মাঠে নেমেছেন বা আছেন, তন্মধ্যে আপনি একজন। আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে আপনি ঢাকা 7 আসন থেকে বিএনপির মনোনয়ন চাবেন, সেটির কতটুকু সত্যতা রয়েছে এবং আপনি আসলে ওয়ার্ড পর্যায়ে কতটুকু সংগঠিত করে যাচ্ছেন দলকে এই নির্বাচনকে কেন্দ্র করে? জি, ধন্যবাদ। আমি ঢাকা 7 আসন থেকে একজন বিএনপির প্রার্থী, জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসাবে চাচ্ছি নমিনেশন। যদি দল আমাকে নমিনেশন দেয়, মূল্যায়ন করে, তাহলে আমরা এইখানে আমাদের কয়েকজন প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, সকলেই যোগ্য যার যার অবস্থান থেকে, এবং আমরা যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। যেহেতু আমাদের প্রধান লক্ষ্য হলো এই এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত হিসাবে প্রতিষ্ঠিত করা। কারণ বিগত ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসনামলে মাদকের ব্যবসায় সয়লাভ হয়ে গিয়েছিল, চাঁদাবাজিতে ভরে গিয়েছিল। আমরা চাই যে এই চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদকমুক্ত ঢাকা 7 আসনকে বিনির্মাণ করা। এবং আমাদের এখানে কিছু কিছু সমস্যা আছে, যেমন জলাবদ্ধতা। এই পুরান ঢাকা ব্যবসায়িক নগরী, সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা পরিচালনা করেন। তো এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়ে যায়, হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, ব্যবসায়ীরা দোকান করতে পারে না। তো এই সমস্যাগুলি আমরা সমাধান করার জন্য কাজ করে যাচ্ছি মাঠ পর্যায়ে। আপনারা ইতিমধ্যে সামাজিক সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আমরা এই জলাবদ্ধতা নিরসনের জন্য এবং সন্ত্রাস নির্মূল করার জন্য, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর আমাদের এলাকায় পুরাতন ঢাকা যেহেতু আমরা সকলেই সকলের আত্মীয় পরিচিত, সেই হিসাবে আমরা পঞ্চায়েতগুলোকে শক্তিশালী করতে চাই। তথাপি আমি আপনার মাধ্যমে জানাতে চাই, যদি ঢাকা 7 আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি এই এলাকার সার্বিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমি মডেল আসন হিসাবে আমি গড়ে তোলার চেষ্টা করব। এই যে দীর্ঘ সময়টা জুড়ে যে আপনার যে সময়টা গিয়েছে, একটু যদি যে বিটার কি এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ তিক্ত কোনো অভিজ্ঞতা আছে কিনা আসলে রাজনৈতিক ক্যারিয়ার, একটু সংক্ষেপে শুনতে চাই। দীর্ঘদিন যাবৎ আমি এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম, জাতীয়তাবাদী আদর্শের সাথে। আমার বিরুদ্ধে 366টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। প্রায় 10 বছরের অধিক কারাবরণ করেছি। 22 বছরের কারাদণ্ড আমাকে দিয়েছে শুধুমাত্র আদালতকে ব্যবহার করে। এরপরও আমার বিরুদ্ধে হুলিয়া ছিল, আমাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। এরপরও সমস্ত কিছু মাথায় নিয়ে আমার পরিবার থেকে আমি বঞ্চিত ছিলাম। আমাদের পরিবারের প্রত্যেকটা, আমার আরও 2 ভাই ছিল, তাদের বিরুদ্ধেও প্রায় শতাধিকের উপরে মিথ্যা মামলা ছিল। প্রায় 5.5 শতাধিক মিথ্যা মামলা মাথায় নিয়ে আমি প্রতিদিন আমার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আমি পরিচালিত করেছি। কারণ আমি জানি আমাকে ধরতে পারলেই মেরে ফেলবো। এরপর আমি রাজপথের আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমি মনে প্রাণে বিশ্বাস করি দল সার্বিকভাবে আমার এই আন্দোলনে, আমার এই ত্যাগের কথা বিবেচনা করে ইনশাল্লাহ আমাকে মূল্যায়ন করবে, এবং আমাকে মূল্যায়ন করলে আমি ঢাকা 7 আসনকে একটি মডেল নগরী হিসাবে উপহার দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ যারা দেখছেন তাদের উদ্দেশ্যে এবং আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে আপনার একটি ছোট্ট বার্তা দিয়ে আমরা আজকে এখানে শেষ করব। প্রিয় এলাকাবাসী, আমি মোহাম্মদ ইসহাক সরকার আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, বিপদ আপদে সবসময় যখনই আপনারা আমাকে ডেকেছেন, আমাকে পেয়েছেন। আমি ইনশাল্লাহ যদি এই ঢাকা 7 আসন থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন পাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একজন খাদেম হয়ে, আপনাদের একজন সেবক হয়ে আমি আপনাদের পাশে থেকে যে কোনো বিপদ আপদ এবং যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাব, এই প্রত্যাশাই কামনা করছি।